আসসালামু আলাইকুম। বিডি ভিউজের বিশেষ আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শরফি দিবা। সারা দুনিয়ার ঘটে যাওয়া নানা খবর নিয়ে আজকের আয়োজনটি তৈরি করেছেন ওয়াহিদ ফারুকি। ইসরায়েল যুদ্ধবিরতি বলবৎ রাখার দাবি করলেও গাজায় আবার বোমা হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা উত্তর গাজার বেত লাহিয়া এলাকায় অস্ত্র রাখার একটি স্থাপনায় টার্গেটেড বা নির্দিষ্ট হামলা চালিয়েছে। এই হামলা হয়েছে কয়েক ঘণ্টা পরই যখন তারা ঘোষণা দিয়েছিল যে যুদ্ধবিরতি আবার কার্যকর করা হয়েছে। গাজার বাসিন্দারা জানিয়েছেন তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং উত্তরাঞ্চলে ধোঁয়ার স্তম্ভ উঠতে দেখেছেন। গাজার সিভিল ডিফেন্স জানায় মঙ্গলবার রাতে অন্তত ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৩৫ জন শিশু। অনেক হামলা হয়েছে ঘরবাড়ি, স্কুল আর আশ্রয় কেন্দ্রের ওপর। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, বেত লাহিয়ার আতাতরা এলাকায় এক ব্যক্তি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এবং তাকে আল শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। আল শাতি শরণার্থী শিবিরে আশ্রয় নেয় ৩১ বছরের খাদিজা আল হুসনি বলেন, আমরা একটু স্বাভাবিক হতে শুরু করেছিলাম, তখনই আবার বোমা পড়ল। এটা অন্যায়, হয় যুদ্ধ থাকবে নয়তো যুদ্ধবিরতি, দুটো একসাথে হতে পারে না। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, বেসামরিক মানুষের মৃত্যু ভয়াবহ এবং তিনি উভয় পক্ষকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানান। যুক্তরাজ্য, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নও একই আহ্বান জানিয়েছেন। তুর্ক বলেন, ইসরায়েলি বিমান হামলায় গাজায় এক রাতে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অনেকেই শিশু ও বাস্তুচ্যুত পরিবার। এটা অত্যন্ত ভয়াবহ। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা ৩০ জন যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, কারণ একদিন আগে রাফা এলাকায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স বলেন, ডজনখানেক হামাস কমান্ডারকে হত্যা করা হয়েছে। হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে তারা যুদ্ধবিরতি মানছে এবং ইসরায়েল মিথ্যা অজুহাতে হামলা চালাচ্ছে। এদিকে জিম্মিদের মৃতদেহ ফেরত দেওয়ার বিষয়েও উত্তেজনা দেখা দিয়েছে। হামাস জানিয়েছে নতুন করে হামলার কারণে মৃতদেহ উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, তাই এক মৃতদেহ ফেরত দেয়া বিলম্বিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি অক্টোবরের ১০ তারিখ থেকে চালু ছিল। তখন হামাস জীবিত বন্দীদের মুক্তি দেয় এবং মৃতদের দেহ ফেরত দেয়া শুরু করে। কিন্তু এখন দেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ইসরায়েল অভিযোগ করেছে হামাস ২ বছর আগে উদ্ধার হওয়া এক বন্দীর আংশিক দেহাবশেষ নতুন হিসেবে দিয়েছে, যা ভুয়া উদ্ধার। হামাস বলেছে ইসরায়েলের বোমায় অনেক জায়গা ধ্বংস হয়ে গেছে যেখানে এসব দেহাবশেষ থাকার কথা ছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬৮,৬৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ এই সংখ্যা বিশ্বাসযোগ্য বলেই মনে করছে। গাজায় দেইর আল বালা এলাকার বাসিন্দা জালাল আব্বাস বলেন, আমরা যুদ্ধ আর সহিংসতায় ক্লান্ত, আমরা শুধু শান্তি চাই, একটু স্বস্তি চাই। এদিকে ইসরায়েল যুদ্ধবিরতি পুনরায় শুরু করার দাবি করলেও গাজায় নতুন হামলায় ২ জনকে হত্যা করেছে। জাতিসংঘ মহাসচিব মঙ্গলবারের ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনার কঠোর নিন্দা জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বুধবার সন্ধ্যার পরও উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় বিমান হামলা চালায়। আল শিফা হাসপাতালের তথ্য অনুযায়ী এতে অন্তত ২ জন নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে তারা এমন একটি স্থাপনায় আঘাত করেছে যেখানে অস্ত্র মজুদ ছিল এবং তাদের সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। এই হামলার ফলে গাজার নাজুক যুদ্ধবিরতি আরও অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার রাতে ইসরায়েলি বোমা বর্ষণ ছিল যুদ্ধবিরতি শুরুর পর থেকে সবচেয়ে ভয়াবহ। ওই রাতে রাফা এলাকায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশোধমূলক শক্তিশালী হামলার নির্দেশ দেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই হামলায় ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েল বলেছে তারা হামাসের শীর্ষ যোদ্ধাদের টার্গেট করেছে এবং ডজনখানেক কমান্ডারকে হত্যা করেছে। এরপর বুধবার মধ্যাহ্নে তারা আবার যুদ্ধবিরতি মেনে চলার ঘোষণা দেয়। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, এত মানুষের মৃত্যু ভয়াবহ এবং তিনি উভয় পক্ষকে
আহ্বান জানান যেন শান্তি আমাদের হাতছাড়া না হয়। যুক্তরাজ্য, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নও একই আহ্বান জানায়। হামাস জানিয়েছে, রাফা এলাকায় যে গুলির ঘটনায় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে তার সঙ্গে তাদের যোদ্ধাদের কোনো সম্পর্ক নেই। তারা যুদ্ধবিরতি মানার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তবে ইসরায়েলের নতুন হামলার কারণে তারা এক বন্দির মৃতদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে বলে জানিয়েছে। হামাস সতর্ক করে বলেছে, ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মৃতদেহ উদ্ধারের কাজ বাধাগ্রস্ত হবে। অন্যদিকে ইসরায়েল রেড ক্রসের কর্মকর্তাদের ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে দেখা করার অনুমতি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে। ইসরায়েল দাবি করছে এমন সাক্ষাৎ নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। হামাস বলেছে, এটি ফিলিস্তিনি বন্দীদের মৌলিক অধিকার লঙ্ঘন এবং এটি হত্যা, নির্যাতন ও অনাহারের মতো পদ্ধতিগত অপরাধের ধারাবাহিক অংশ। দ্য এল্ডার্স নামে সাবেক বিশ্ব নেতাদের একটি সংগঠন বুধবার ফিলিস্তিন নেতা মারওয়ান বারঘুতির মুক্তির আহ্বান জানিয়েছে। হামাসের বন্দী বিনিময় তালিকায় তার নাম থাকলেও ইসরায়েল তাকে মুক্তি দিতে অস্বীকার করছে। বারঘুতিকে অনেকে ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা বলে ডাকেন। তিনি একাধিক যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন। ইসরায়েল দাবি করে তিনি বেসামরিক নাগরিকদের উপর হামলায় জড়িত ছিলেন, যা তিনি অস্বীকার করেন। মারওয়ান বারঘুতি শান্তিপূর্ণ উপায়ে দুই রাষ্ট্র সমাধানের পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তিনি ফিলিস্তিনি জনগণের সবচেয়ে জনপ্রিয় নেতা, বলা হয়েছে দ্য এল্ডার্সের এক বিবৃতিতে। তারা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানিয়েছে বারঘুতির মুক্তি নিশ্চিত করতে। বিবৃতিতে আরও বলা হয়, মারওয়ান বারঘুতি ও অন্য ফিলিস্তিনি বন্দীদের উপর অমানবিক আচরণ, এমনকি নির্যাতন চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আন্তর্জাতিক আইন অনুযায়ী বন্দীদের মানবাধিকার রক্ষা করার দায়িত্ব ইসরায়েলের। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন যেন গাজা নিয়ে যে কোনো শান্তি চুক্তি হয় তা ন্যায্য, পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী হয়, যাতে প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং সংঘাতের স্থায়ী সমাধান আসে। মঙ্গলবার কুয়ালালামপুরে আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে আনোয়ার বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ট্রাম্পকে বোঝাতে যে গাজার শান্তি উদ্যোগটি অবশ্যই পূর্ণাঙ্গ হতে হবে, টেকসই হতে হবে এবং সর্বোপরি ন্যায্য হতে হবে। রবিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের প্রথম দিন ট্রাম্প এতে যোগ দেন এবং আনোয়ার সহ কয়েকজন নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। যৌথ যুক্তরাষ্ট্র আসিয়ান সম্মেলনে আনোয়ার বলেন, আমরা যুক্তরাষ্ট্রের গাজা সংঘাত সমাধানের পূর্ণাঙ্গ পরিকল্পনাকে স্বাগত জানাই। তিনি আরও বলেন, এই উদ্যোগ বিশ্বকে নতুন করে আশার আলো দেখিয়েছে যে দীর্ঘদিনের জটিল সংঘাতেও কূটনীতি ও দৃঢ় ইচ্ছাশক্তি বিজয়ী হতে পারে। আনোয়ার ইব্রাহিম জানান, রোববার ট্রাম্পকে স্বাগত জানাতে গিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের গাড়ি দ্য বিস্টে একসঙ্গে যাত্রা করার সুযোগ পান এবং সেই সময়টুকু তিনি পুরোপুরি কাজে লাগান আলোচনার জন্য। ট্রাম্প ব্যক্তিগত আলাপচারিতা মনোযোগ দিয়ে শোনেন। তিনি কিছু মতামত দিয়েছেন, যার মধ্যে কিছু বিষয় আমি ভদ্রভাবে দ্বিমত পোষণ করেছি। আনোয়ার জানান, ট্রাম্প জানতে চেয়েছিলেন আসিয়ান সম্মেলনে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের প্রেসিডেন্টদের আমন্ত্রণের বিষয়টি এবং কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের সঙ্গে আনোয়ারের আগের সাক্ষাৎ নিয়েও আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ২০ দফা পরিকল্পনার অধীনে হামাস ও ইসরায়েলের মধ্যে ধাপে ধাপে যুদ্ধবিরতি চুক্তি ১০ অক্টোবর থেকে কার্যকর হয়। এই চুক্তি আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে। এর প্রথম ধাপে ইসরায়েলি বন্দীদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি ও ইসরায়েলি সেনা আংশিক প্রত্যাহার অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া এতে গাজা পুনর্গঠন এবং হামাসবিহীন নতুন প্রশাসনিক কাঠামো গঠনের পরিকল্পনাও রয়েছে। মালয়েশিয়া গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যায় এখন পর্যন্ত ৬৮,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,৭০,৩০০ জনের বেশি আহত হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জায়নবাদ ইসরায়েলি শাসনের হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বিমান হামলা চালানোর তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, দক্ষিণ, মধ্য ও উত্তর গাজা উপত্যকায় জায়নবাদী শাসনের ব্যাপক বিমান হামলায় বহু শরণার্থী তাঁবু টার্গেট করা হয়েছে, যাতে বহু ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন। এদের মধ্যে অনেক শিশুও রয়েছে। বাঘাই বলেন, জায়নবাদী শাসন অতীতের মতো আবারও আইন ও মানবিক নীতিমালা
নীতিমালা উপেক্ষা করে নিরীহ গাজাবাসীর উপর বর্বর হামলা চালাচ্ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরাসরি নির্দেশে এসব হামলা যুদ্ধবিরতির প্রকাশ্য লঙ্ঘন, যা ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার ইসরায়েলি পরিকল্পনারই আরেকটি উদাহরণ। তিনি সব দেশকে আহ্বান জানান জায়নবাদী শাসনের অপরাধ বন্ধ করতে এবং গণহত্যা বিরোধী কনভেনশনের আওতায় তাদের বিচারের ব্যবস্থা নিতে। ইরানের মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে ফিলিস্তিনে মানবাধিকার ও মানবিক আইনের যে চরম লঙ্ঘন চলছে তা বন্ধে যুদ্ধবিরতির গ্যারান্টি প্রদানকারী দেশগুলো বিশেষ দায়িত্ব রয়েছে। এদিকে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসরায়েলি শাসন অন্য দেশগুলোকে হয় যুদ্ধের ফাঁদে ফেলতে চায়, নয়তো ভুয়া শান্তির নামে প্রতারণা করতে চায়, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র কখনো আত্মসমর্পণ করবে না। উত্তর খোরাসানে শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ইসরায়েল কয়েক দশক ধরে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালিয়ে বা তথাকথিত শান্তি চুক্তি করে তাদের অধীনে আনার চেষ্টা করেছে, কিন্তু ইরান দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে। তিনি বলেন, আমরা কখনো আত্মসমর্পণ করব না, দাসত্ব মেনে নেব না। তিনি সাম্প্রতিক এক ঘটনায় উদাহরণ দেন, যখন জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর আগ্রাসন চালানোর চেষ্টা করে, তখন ইরানের সশস্ত্র বাহিনী কৌশলগত প্রতিরোধের মাধ্যমে সেই হামলা প্রতিহত করে ইতিহাস গড়েছিল। গালিবাফ বলেন, গত ৮০ বছরে কেউই ইসরায়েলের মুখোমুখি এমনভাবে দাঁড়ায়নি। প্রতিশোধমূলক প্রতিরোধ শুরু হওয়ার ৫ দিনের মধ্যেই সবাই যুদ্ধবিরতির মধ্যস্থতা চেয়েছিল। তিনি যুক্তরাষ্ট্রকেও অভিযুক্ত করেন, যারা কথায় শান্তির কথা বললেও বাস্তবে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার চেষ্টা করেছিল। তিনি ১৯৮০-এর দশকে ইরান ইরাক যুদ্ধের কথাও স্মরণ করেন। সেই যুদ্ধে আমাদের যোদ্ধারা কখনো বলেনি আমরা পারব না, বরং বলেছে আমাদের অবশ্যই করতে হবে। তারা কখনো শত্রুকে বলেনি আমাদের মানুষ বা অস্ত্রের অভাব আছে, বরং প্রজ্ঞা ও সাহস দিয়ে সব সম্পদ একত্র করেছিল। গালিবাফ বলেন, ইরান তার হাজারো শহীদের পথ অনুসরণ করে দেশের নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করে চলেছে। তিনি বলেন, আমাদের জাতির শহীদের পথ বেছে নিয়েছে। আজ যদি আমাদের দেশ নিরাপদ থাকে, মর্যাদাশালী এবং স্বাধীন থাকে, তা সম্ভব হয়েছে শহীদদের সংস্কৃতি এবং প্রতিশ্রুতিবদ্ধ যোদ্ধা ও জনগণের ঐক্যবদ্ধ উপস্থিতির কারণে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ভাইদি তেহরানে অনুষ্ঠিত ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে চতুর্থ বৈঠকের ফাঁকে তুরস্কের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মনির কারালোগলুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, ইরান তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কোনো সীমা দেখে না। ভাহিদি দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে তুরস্কের সেই অবস্থানকে প্রশংসা করেন, যেখানে তারা ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। তিনি আরও বলেন, গাজাবাসীর প্রতি তুর্কি জাতির সহমর্মিতা আমরা স্বাগত জানাই। একই সঙ্গে আমরা পিকেকে নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় তুর্কি সরকারের সাফল্য কামনা করি। তুরস্কের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ইরানের সঙ্গে সম্পর্ককে সব ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের প্রেসিডেন্টদের নেতৃত্বে সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে উন্নীত হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তুরস্ক ও যুক্তরাজ্যের মধ্যে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার চুক্তিতে উন্নত অস্ত্র প্যাকেজও অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে MBDA মেটিওর আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ব্রিমস্টোন ভূমি আক্রমণ ক্ষেপণাস্ত্র। বুধবার রয়টার্সকে এক সূত্র জানায়, সোমবার আঙ্কারায় সই হওয়া এই চুক্তির মূল্য প্রায় ৮ বিলিয়ন পাউন্ড, যা ২০টি ইউরোফাইটার যুদ্ধবিমান কেনার জন্য করা হয়েছে। চুক্তির লক্ষ্য হল দুই ন্যাটো মিত্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা ও তুরস্কের বিমান প্রতিরক্ষা জোরদার করা। তুরস্ক আরও জানিয়েছে, যুক্তরাজ্যের ২০টি নতুন বিমানের পাশাপাশি তারা কাতার থেকে ১২টি এবং ওমান থেকে ১২টি ব্যবহৃত ইউরোফাইটার কেনার পরিকল্পনা করছে।
প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার বলেছেন, কাতার থেকে বিমানগুলো আগামী বছরে আসতে পারে। চুক্তিটি এমন সময় সই হলো যখন তুরস্ক পশ্চিমা দেশগুলোর সঙ্গে বহু বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ সম্পর্ক উপভোগ করছে। দেশটি উন্নত যুদ্ধবিমান ব্যবহার করে ইসরায়েলের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে চায়, যারা এই বছর মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালিয়েছে। অন্যদিকে ইউরোপ এখন ক্রমেই তুরস্কের দিকে ঝুঁকছে, যা ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাশক্তি এবং সশস্ত্র ড্রোনের প্রধান রপ্তানিকারক দেশ। ইউরোপ আশা করছে তুরস্ক ইউক্রেন যুদ্ধ পরবর্তী স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, তুরস্ক 2030 সাল থেকে প্রথম ইউরোফাইটার পাবে। 2023 সালে শুরু হওয়া আলোচনায় চুক্তিতে আরও বিমান কেনার সুযোগ রাখা হয়েছে। ইউরোফাইটার বিমানগুলো যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের যৌথ উদ্যোগে তৈরি, যেখানে BAE সিস্টেমস, এয়ারবাস ও লিওনার্দো প্রধান কোম্পানি। জুলাই মাসে তুরস্ক ও যুক্তরাজ্য প্রাথমিক চুক্তি সই করেছিল। এরপর জার্মানি তুরস্ককে বিমান বিক্রিতে বাধা তুলে নেয়। পিএন মিলজেম প্রকল্পের আওতায় নির্মিত জাহাজটি সম্প্রতি লাইভ ফায়ার বা বাস্তব গুলি পরীক্ষায় সফল হয়েছে, যেখানে এটি সমুদ্র, স্থল ও আকাশে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানে। PNS খাইবার নামের এই জাহাজটি 4টি মিলজেম শ্রেণীর করভেটের দ্বিতীয়টি। 2020 সালে তুরস্ক পাকিস্তান চুক্তি অনুযায়ী 4টি জাহাজের মধ্যে 2টি তুরস্কের ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডে ও 2টি করাচি শিপইয়ার্ডে তৈরি করা হচ্ছে। প্রকল্পের মূল ঠিকাদার তুরস্কের রাষ্ট্রীয় প্রতিরক্ষা কোম্পানি ASFAT। প্রতিরক্ষা সফটওয়্যার প্রতিষ্ঠান হ্যাভেলসান সরবরাহ করছে অ্যাডভেন্ট কম্ব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম এবং ফিলিটস্টার ডাটা ও ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং প্রধান সিস্টেম ইন্টিগ্রেটর হিসেবেও কাজ করছে। প্রথম জাহাজ PNS বাবর 2024 সালের এপ্রিলে সফলভাবে ফায়ার টেস্ট সম্পন্ন করে এবং পরের মাসেই পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেয়। খাইবার শিগগিরই তুর্কি নৌবাহিনীর সাথে যৌথ মহড়ায় অংশ নিয়ে করাচির উদ্দেশ্যে রওনা হবে। এরপর করাচিতে তৃতীয় জাহাজ PNS বদরের সমুদ্র পরীক্ষা ডিসেম্বরে শুরু হবে বলে আশা করা হচ্ছে। চতুর্থ ও শেষ জাহাজ PNS তারিক এখন নির্মাণাধীন, যার পরীক্ষা 2026 সালের শেষ নাগাদ শুরু হবে। এভাবে তুরস্কের অন্যতম বড় নৌ রপ্তানি প্রকল্প হিসাবে সম্পন্ন হবে এটি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তার সরকার দেশকে সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত করতে বদ্ধপরিকর। প্রজাতন্ত্র প্রতিষ্ঠার 102তম বার্ষিকীতে তিনি ঘোষণা দেন, আমরা এমন একটি তুরস্ক গড়ব যেখানে সন্ত্রাসের হুমকি শূন্যে নেমে আসবে। সম্প্রতি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ঘোষণা দিয়েছে তারা তুরস্ক থেকে সরে যাচ্ছে। মে মাসে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে অস্ত্রত্যাগের ঘোষণা দেয়, যা তাদের নেতা আবদুল্লাহ ওজালানের আহ্বানের ফল। এই উদ্যোগটি সন্ত্রাসমুক্ত তুরস্ক পরিকল্পনার অংশ, যা প্রথম প্রস্তাব করেন জাতীয়তাবাদী আন্দোলন পার্টির নেতা দেবলেত বাহচেলি। এরদোয়ান বলেন, স্বাধীনতা যুদ্ধের সময়কার আত্মত্যাগ ও দেশপ্রেম থেকেই আজকের তুরস্ক তার নিজস্ব ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান তৈরি করছে। 2 দশক আগেও যেখানে 80% প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশ থেকে আনতে হতো, এখন তুরস্ক নিজেই বিশ্ববাজারের প্রতিযোগিতা করছে। তিনি আরও বলেন, প্রকৃত দেশ সেবা স্লোগানে নয়, বরং বাস্তব উন্নতিতে প্রমাণিত হয়। তুরস্কের অগ্রগতি প্রমাণ করে যে ঐক্য, স্থিতিশীলতা ও গণতন্ত্রই জাতীয় শক্তির মূল। যতদিন আমরা একে অপরকে ভালোবাসায় ধারণ করব, ততদিন কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক শক্তি তুরস্কের পথ রোধ করতে পারবে না। এছাড়া তিনি ঘোষণা দেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার দেওয়া হবে তার বৈশ্বিক শান্তিতে অবদানের জন্য। শেষে তিনি দেশ বিদেশে অবস্থানরত সকল নাগরিককে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার জানিয়েছেন, গত 10 মাসে দেশটি প্রায় $28 বিলিয়ন বিনিয়োগ আকর্ষণ করেছে। বুধবার রিয়াদে অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে তিনি এই তথ্য দেন। ওই অনুষ্ঠানে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও উপস্থিত ছিলেন। আল শারা বলেন, সিরিয়ার বিনিয়োগ আইন সংস্কার করা হয়েছে যাতে বিদেশি বিনিয়োগকারীরা তাদের অর্থ সহজে দেশ থেকে স্থানান্তর করতে পারেন। তার ভাষায়, সিরিয়ায় সুযোগ বিশাল এবং এখানে সবার জন্য জায়গা আছে। তিনি সম্ভাব্য বিনিয়োগকারীদের উদ্দেশ্যে সিরিয়ার পুনর্গঠনের সম্ভাবনা তুলে ধরেন। দীর্ঘ 1 দশকের ভয়াবহ যুদ্ধ শেষে দেশটি এখন ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর কঠিন কাজ শুরু করেছে। এই যুদ্ধে লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে, কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, আর অনেক শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
বহু বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সিরিয়া বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যর্থ ছিল। সাবেক সরকারের ওপর ধারাবাহিকভাবে আরোপিত নিষেধাজ্ঞাগুলো দেশের অর্থনীতিকে স্থবির করে দেয়। তবে বর্তমান সরকারের অধীনে সেই চিত্র পাল্টাতে শুরু করেছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া পুনর্গঠনে অন্তত $216 বিলিয়ন প্রয়োজন হবে, যা একটি সংযত আনুমানিক হিসাব হিসেবে ধরা হয়েছে। এই বিশাল ব্যয়ের প্রেক্ষাপটে নতুন নেতৃত্ব বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে উদ্যোগ নিচ্ছে। গত বছর বাশার আল আসাদ সরকারের পতনের পর সৌদি আরব নতুন সিরীয় নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে উদ্যোগ নেয়। এটি ছিল রিয়াদের বৃহত্তর কৌশলের অংশ, যার মাধ্যমে তারা ইরান ও রাশিয়ার প্রভাবমুক্ত করে সিরিয়াকে আবার আরব বিশ্বের মূলধারায় ফিরিয়ে আনতে চায়। এই প্রেক্ষাপটে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিতে রাজি করান। এছাড়া ক্রাউন প্রিন্সের মধ্যস্থতায় ট্রাম্প ও প্রেসিডেন্ট আহমেদ আল শারার মধ্যে ঐতিহাসিক এক বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আল শারা একসময় জিহাদি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ইরাকে যুক্তরাষ্ট্রের হেফাজতে 5 বছর কাটিয়েছেন। সৌদি আরব তার বিপুল তেল সম্পদ ব্যবহার করে সিরিয়ার পুনর্গঠনে বড় ভূমিকা রাখছে। জুলাই মাসে রিয়াদ সিরিয়ার সঙ্গে $6.4 বিলিয়ন বিনিয়োগ ও অংশীদারিত্ব চুক্তি সই করে। এর আগে এপ্রিল মাসে সৌদি আরব ও কাতার যৌথভাবে $15 মিলিয়ন প্রতিশ্রুতি দেয়, যা বিশ্বব্যাংকের কাছে সিরিয়ার ঋণের একটি অংশ পরিশোধে ব্যবহৃত হবে। এই নতুন অর্থনৈতিক সহযোগিতা ও রাজনৈতিক উষ্ণতা সিরিয়ার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। যুদ্ধবিধ্বস্ত দেশটি এখন পুনর্গঠনের পথে এগিয়ে যাচ্ছে, আর রিয়াদ ও অন্যান্য আরব দেশগুলোর সহায়তা সেই পথকে আরও সুগম করে তুলেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।